পাচ্ছি যে নাট্যশাস্ত্রে যবনিকা কথাটা আছে, মানে কার্টেনটার কথা আছে, এবং এগুলোর মাপও দেওয়া আছে না নাট্যশাস্ত্রে। কত ফিট বাই কত ফিট হতে হবে, মানে ফিট তো তখন হিসেবটা ছিল না, অন্য হিসেবে দেওয়া আছে। দর্শকরা কোন দিকে বসবেন, এবং একটা জিনিস খুব স্পেসিফিক ছিল যে অভিনয়টা যেখানে পারফরমেন্স স্পেস সেটা কিন্তু একটু উপরে হবে, এটা কিন্তু বলা আছে। ওটারও একটা হিসাব দেওয়া আছে যে এই হাইট হবে, নাট্যশাস্ত্র এরকম বলছে। আরেকটা খুব ভালো বাংলা বই আছে, আপনারা আগ্রহী হলে পড়ে দেখতে পারেন, পবিত্র সরকারের নাট্যমঞ্চ নাট্যরূপ, খুব ভালো বই। তো সেই বইটা আপনারা দেখতে পারেন। এবার আমরা ছেড়ে দিলাম মানে ইয়ের কথা, নাট্যশাস্ত্রের কথা। নাট্যশাস্ত্রের পরে মধ্যযুগের সময়ে এসে আমরা আবার দেখলাম থিয়েটার আর খুব সীমিত সংখ্যকের মধ্যে নেই। আমি ভারতের পার্সপেক্টিভেই বলছি, আমরা খুব সীমিত জায়গায় নেই। আমাদের নাটক রাজসভা থেকে বা ওই রকম নাট্যমণ্ডল বেরিয়ে বিভিন্ন লোকায়ত রূপ নিচ্ছে। লোকায়ত গল্প মানে লোকজ গল্প বা লোকজ ভাবনা, কিন্তু সেটা একটা লোকায়ত ফর্ম নিচ্ছে। যেমন যাত্রা, পরে অনেক পরে শঙ্করদেবও ইয়ে করেছেন, মানে এগুলো সব সমসাময়িক। যাত্রা এবং ভাবনা এগুলো মোটামুটি যখন ডেভেলপ করছে, প্রায় পাশাপাশি ডেভেলপ করছে। একটা প্রশ্ন ছিল, আচ্ছা, যাত্রা থিয়েটার কি মানে তখন একই ছিল না? না, যাত্রা তো থিয়েটার। যাত্রা থিয়েটার মানে ভারতনাট্যম যিনি নাচছেন তিনিও থিয়েটার, সেটাও থিয়েটার আসলে। তো এটা থিয়েটার কেন? কারণ থিয়েটারের সব গুণাবলী ওগুলোতে আছে। তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি দেখতে পাবে যে থিয়েটার বলতে আমরা জেনারেলি যা বুঝি তা কিন্তু সেসব নাচের মধ্যে পেয়ে যাবে তুমি। তো সেই জন্য এটা থিয়েটার। মানে কপিলা বাদশায়ন তার একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ইন্ডিয়ান থিয়েটার বলে একটা বই আছে, এটা খুব ভালো বই। সেই বইতে এর উল্লেখ আছে, মানে উনি খুব অ্যানালিসিস করে করে দেখিয়েছেন, খুব ভালো বই। তো আমি কি বলছিলাম? হ্যাঁ, যাত্রা ভাবনা এগুলো ডেভেলপ করছে। কিন্তু এই ডেভেলপ করতে করতে যেহেতু লোকায়ত একটা ভাবনা এবং লোকায়ত প্রয়োজন, একটা গ্রামের মানুষের তো সেই মানে একটা মণ্ডপ টণ্ডপ করা সম্ভব নাও হতে পারে, এবং সাধারণ মানুষ তারও এন্টারটেনমেন্ট দরকার, সে তার মতো করে একটা কিছু তৈরি করে নিচ্ছে। সেইভাবে যাত্রা তৈরি হয়েছে। কিন্তু সবাই লক্ষ্য করবেন যে প্রত্যেকটা অভিনয় ক্ষেত্র কিন্তু মাটির থেকে কিছু ওপরে, কিছু বিভিন্ন হাইট, কেউ হয়তো স্পেসিফিক একটা হাইট মেনটেন করেন, কেউ করেন না, কিন্তু মানে যে সমান ভূমিতে আমরা দাঁড়িয়ে থাকি তার থেকে একটু উপরে। তো এই জিনিসগুলো আছে। আবার নাট্যশাস্ত্রে আরেকটা ব্যাপার আছে, নাট্যশাস্ত্রের এই যে স্পেসিফিকেশনের কথা আমি বলেছিলাম, তো স্পেসিফিকেশনে দেয়ালের কথা আছে, দেয়াল এবং এক্সিট এন্ট্রি ডোরের কথা বলা আছে। গ্রিন রুমের কথা আলাদা, নেপথ্যের কথা আলাদা, কিন্তু মানে পারফরমেন্স এরিয়ার আশেপাশে ওখানে দরজার কথা বলা আছে স্পেসিফিকেশনগুলোতে। তো এত সময় আমরা স্টেজ এবং পারফরমেন্স স্পেস, এটা মোটামুটি আমি যেভাবে বলতে চাইছি মনে হচ্ছে আমি একটু বোঝাতে পারলাম। তো এবার প্রশ্ন আসে যে আমি যে আমার যে পারফরমেন্স স্পেস, এবার আমরা প্রসিনিয়ামেই ধরে কথা বলছি। এত সময় আমরা একটা সাধারণ প্রেক্ষাপটে কথাগুলো বলেছি, এবার আমরা স্পেসিফিক প্রসিনিয়ামের কথাতেই আসি প্রথম। আবার নাট্যশাস্ত্র যদি আমি আবার ঘুরে যাই এই পয়েন্টে এসে, তাহলে আমরা দেখব প্রসিনিয়াম কিন্তু তখনও ছিল। কারণ ওই যে বললাম মানে হাইটে চলে এসছে এবং প্রসিনিয়াম পর্দার কথা বলছে, তার মানে ডিভিশনটা ডাইকোটমিটা ছিল। ডাইকোটমি তখন ছিল কিনা জানি না আমি, কিন্তু থিওরিটিক্যালি ছিল। তো এইবার আমরা আমাদের প্রসিনিয়াম স্পেসে আসি। প্রসিনিয়াম স্পেসে আমাদের বিভিন্ন থিয়েটারের স্পেস বিভিন্ন রকম হয়।
এবার আমরা আমাদের প্রয়োজন মতো প্রপস এবং অন্যান্য জিনিস ওখানে সাজিয়ে গুছিয়ে আমাদের অভিনয়টা করি। এবার আমরা একটা জিনিস খুব গুরুত্ব দিই যে আমি আমার পারফরমেন্স স্পেসটাকে এমনভাবে সাজাবো যেখানে আমার প্রপার্টি এই হবে ওই হবে, আমি ওইভাবে যাব, ওইভাবে চলবো, ওখানে আমার ওই ক্যারেক্টার থাকবে, এইভাবে ওই ক্যারেক্টার থাকবে। তো এই যে আমাদের এখানে চলনটা আছে, আমরা যারা অভিনেতারা এখানে হাঁটাহাঁটি করছি, প্রপার্টিকে ইউজ করছি, তো এসব সময় না অনেকটা একটা কনফিউশনস তৈরি হয় যে অনেক সময় দেখা যায় মঞ্চটাকে আমরা ভারী করে তুলি, ভীষণ ভারী করে তুলি, মানে কীরকম যেন একটা শ্বাসবন্ধ অবস্থা। আমি একটা খুব বিখ্যাত প্লে, আপনারা যারা দেখেছেন জানেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের যজাতি নামের একটা নাটক আছে, দেবশঙ্কর হালদার, রুদ্রপ্রসাদ নিজে আর সোহিনী, আর একটা জায়গায় বোধহয় ইয়েও আসেন, সাথী লেখাও আসেন, ও মনে নেই, অনেক আগে দেখেছি। তো নাটকটা আপনারা যখন প্রথম দেখতে বসবেন, প্রথমেই মনে হবে এই মঞ্চটাকে ইনি এত ভারী করে তুললেন কেন। এটা বোধহয় সোহিনীর ডাইরেকশন ছিল নাটকটা, যদ্দূর মনে পড়ে। এত ভারী কেন, মানে বিশাল একটা বটগাছ ইত্যাদি, এবং কস্টিউম এবং বটগাছের যে মানে কালারটা একরকম, এবং আপনার মনে হবে যে খুব ভারী। কিন্তু আপনি যখন নাটকটা এগোতে থাকবে তখন এই জিনিসগুলো সব না মিশে যায়, তখন মনে হয় না যে মঞ্চটা ভারী। এবার আমি না কয়েকদিন ধরে একটা জিনিস ভাবছি আর কি, ভাবছিটা এরকম, এই স্পেসের মানে কম্পোজিশন এবং প্রপার্টি রাখা নিয়েই ভাবছি আর কি। ভাবতে ভাবতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মনে করুন একটা চরিত্র, সে নিঃসঙ্গ, সমাজ থেকে বিচ্ছিন্ন, তার একাকিত্ব, এবং কোনো একজন পরিচালক সেই মঞ্চটাকে না ছোট করলেন না। সেই চরিত্রটা হয়তো আরও একটা দুটা চরিত্র আসে, এসে অভিনয় করে, কিন্তু মঞ্চটা বিরাট, প্রপার্টিও তেমন কিছু নেই। হতে পারে, আমি দেখেছি এরকম একটা নাটক, এটা পড়ে আসছি আবার। তো আমার মনে হয় এরকম নিঃসঙ্গতার ক্ষেত্রে মঞ্চটা যদি এরকম খালি, সাদামাটা এবং অনেক গভীর, অনেক প্রশস্ত হয়ে যায়, আমার মনে হয় সেরকম পরিচালকরা বোধহয় মানে ঠিক কাজই করেন। কারণ এই চরিত্রটির যে নিঃসঙ্গতা, তার যে এই পারিপার্শ্বিকে তার যে অবস্থান, সেখানে মঞ্চটাকে ছোট করলে তার সেই নিঃসঙ্গতা, একাকিত্ব, এটা বোধহয় বোঝানো যায় না। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাইলাম, আরেকটা নাটকের কথা, সেটা হচ্ছে, আপনারা অনেকেই দেখে থাকবেন, সেটা ইউটিউবে পাওয়া যায়, ওয়েটিং অফ গডোর একটা ভার্সন আছে, যেটা নাসিরুদ্দিন শাহ এবং বেঞ্জামিন গিলানি করেন, ওয়েটিং ফর গডো। সেখানে আমি দেখতে পাই মঞ্চটা আসলে তো ওয়েটিং ফর গডো মাত্র 3টে ক্যারেক্টার, 2টো ক্যারেক্টার মূলত থাকে। তো সেই যে স্পেসটা, আমার মনে হচ্ছে স্পেসটাকে এই অর্থে হয়তো বড় করে রাখা হয়েছে। ওয়েটিং ফর গডোর আরেকটা বাংলাদেশি ভার্সন দেখেছি, সেখানেও আমি লক্ষ্য করেছি যে মঞ্চটা অনেক প্রশস্ত, এবং সেখানে তো প্রপার্টি বলতে কিছু নেই প্রায়, কেউ গাছ একটা লাগিয়ে দেন, তো সেইভাবে করেন। তো এটা একটা মানে আমি আমার নিজেকে খারিজ করতে চাইছি যে আমার এতদিনে একটা ধারণা ছিল মঞ্চটাকে মানে সব জায়গায় প্রপারলি ইউজ করব, কিন্তু ইউজ করতে গিয়ে আনইউজ থাকাটাও যে অনেক সময় ইউজফুল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। মানে আমার ভাবনাটা ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা বোধহয় হতে পারে। নিঃসঙ্গতাটা, আমি তো একটা স্পেস, পারফরমেন্স স্পেস, যেরকম ক্যারেক্টারটার তার জীবনের স্পেসটাও তো সেরকম, সে নিঃসঙ্গ, তাহলে তার মঞ্চটা যদি খালি হয়, বিশেষ কোনো ক্ষতি হওয়ার ইয়ে নেই, সম্ভাবনা নেই। এবার আমাদের সময় কত? আপনি বলুন। তো এবার আমরা
আসি যে স্পেসকে আমরা ভাঙবো গড়বো কীভাবে, সেটা তো মূল বিষয়টা এটা। হ্যাঁ, তার আগে আমি ভূমিকাটা করে নিলাম, তাহলে এই স্পেস জিনিসটা থাকলে ভালো। আর তো স্পেস ভাঙার বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা ভেঙেছেন, পরিচালকরা ভেঙেছেন। পশ্চিমবঙ্গে প্রথম ফুটবল, নান্দিকালের ফুটবল সম্ভবত প্রথম মানে মঞ্চে প্রসিনিয়ামকে ভেঙে দেয়। হ্যাঁ, সেটা ফুটবলই সম্ভবত। তো ওরা ভেঙে দেয়। তারপরে যখন বাদল সরকার এলেন, বাদল সরকার এসে আবার একেবারে স্পেসের ধারণাটাকে বদলে দিলেন। তো কেউ কেউ বলবেন যে বাদল সরকার আসার আগে আমাদের এখানে তো মানে পথনাটিকা ছিল। দেখুন, পথনাটিকাটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই করা হয়। নাটক শুধু উদ্দেশ্য নিয়ে কথা হয় না, আরও বেশি কিছু। সেই বেশি কিছুটা থার্ড থিয়েটারে আছে। আজকেই অল্প আগে আমাকে উনি বলছিলেন মৌটুসী, যে কী যেন প্রশ্নটা ছিল, একটু আগে করেছিলেন যে নাটকের ইয়েটা কি, মেসেজটা কি। হ্যাঁ, আগেও একদিন ফোনে উনি বলেছেন। তো আমার মনে হয় যে মেসেজ দেওয়ার জন্য তো আমি নাটক করি না, আমি নাটক মেসেজ শোনার জন্যও যাই না। মেসেজটা আমি আমার মতো করে ভেবে নিই, আমি আমার মতো করে তৈরি করে নিই। এখন আপনারা এই মটুসী বলছিলেন এই নাটকটা যেটা ওরা রিহার্সেল দিচ্ছে, তো ওনাকে জিজ্ঞেস করলাম কী বিষয়। তো তখন আমাদের কিছু ব্যক্তিগত কথা হচ্ছিল এটা নিয়ে, তো সেটা যাচ্ছি না। কিন্তু কেউ যদি মনে করেন কোনো নাটক দেখতে যাচ্ছি আমি একটা মেসেজ পাওয়ার জন্যে, তো সেটা না হওয়াই বোধহয় ঠিক। মেসেজ থাকতে হবে এমন কোনো বিষয় নেই। আবার আমরা স্পেসে চলে আসি। স্পেসের আগে আরেকটা প্রশ্ন করি ওদের সবার জানার জন্য। বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা যখন নাটক করি, বিশেষ করে রূপমের মঞ্চটাকে ধরছি, নাটক শেষ সব একটা নাটক লিখলাম, তারপরে জাজ বললেন যে এই নাটকটা দেখলাম, এখানে কি মেসেজ পেলাম, এটা জাজমেন্টে গেল। নর্মাল ক্ষেত্রেও দেখি আমরা যখন নাটক করি যে তোমার যে নাটকটা লিখেছো নাটকের মেসেজ, এই প্রশ্নটা আমাদের প্রায়ই সম্মুখীন হতে হয়। একজন যখন গান লিখেন, রবীন্দ্রনাথ এত গান লিখলেন, নজরুল এত গান লিখলেন, কোনো মেসেজ দেওয়ার জন্য তো লিখেননি। না, তো এইটাই মনে হয়। লিখতে মনে হয় কিন্তু হ্যাঁ, যখন যিনি স্রষ্টা তার হয়তো একটা মানসিক পরিস্থিতিটা তাই থাকে, ওই রকম করে কিছু বেরিয়ে যায়, সেরকম হতে পারে। কিন্তু মেসেজ থাকতে হবে, এটা তো পৃথিবীর কোনো বড় সাহিত্য, বড় সিনেমা, বড় মানে ইয়েতে ওরকম মেসেজ বলে কিছু হয় না। মেসেজটা পড়ে আমরা বের করে নিই, শেক্সপিয়ার থেকে আমরা বের করে নিয়েছি। উনি দেবেন বলে দেননি তো, নিশ্চয়ই দেননি। এই যে ওয়েটিং ফর গডর কথা বললাম, ওয়েটিং ফর গডর তো এক্সিস্টেন্সিয়ালিজম, তখন এক্সিস্টেন্সিয়ালিজম মানুষকে তাড়া দিচ্ছে। সেই এক্সিস্টেন্সিয়ালিজম থেকে তৈরি হয়েছে স্যামুয়েল বেকেটের নাটক। এবং তখন বিশ্বের যা পরিস্থিতি, তাতে যে কোনো নাট্যকার বা কেউ কেউ না কোনো কোনো নাট্যকার সেটা লিখতে বাধ্য হবেন, সেভাবে লেখা হয়েছে। আমি কোথায় ছিলাম আবার, তুমি মাঝখানে ইয়ে করলে। হ্যাঁ, হ্যাঁ, বাদল সরকার স্পেসটাকে ভেঙে চলে এলেন। এবার বাদল সরকারকে আবার হাতে রেখে অন্য আরেকটা প্রসঙ্গে চলে যাই। আমাদের শিলচর শহরে আজ থেকে প্রায় 35 বছর আগে, শান্তনু সাক্ষী আছেন, আরও বেশি হতে পারে, করিমগঞ্জের মুখোশ সম্প্রদায় ওরা বাদল সরকারের মিছিল করেন এবং সেটাকে ওরা রূপমে নিয়ে আসেন। যখন ওরা করিমগঞ্জে করছেন বা এখানে নিয়ে আসছেন, তখন আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম যে এই নাটককে ওরা মঞ্চে কী করে আনবেন। এটা তো মানে যে স্পেসের দরকার, মিছিল যারা পড়েছেন বা দেখেছেন আপনারা জানেন, এটা যে একটা বিরাট স্পেসের দরকার। সেই বিরাট স্পেসটা কী করে তৈরি করবেন ডিস্ট্রিক্ট লাইব্রেরির মঞ্চে, সেটা সম্ভব না। কিন্তু আমরা যখন দেখলাম উনি বাদল সরকারের যে বেসিক স্কিমসটা ছিল, যারা থার্ড থিয়েটার বইটা পড়েছেন জানেন, সেই থার্ড থিয়েটার বইয়ে ওটার সেকেন্ড এডিশন না, কিন্তু প্রথম এডিশন, হ্যাঁ, ওখানে ওই ছবিটা আছে বাদল সরকার কীভাবে ওই করতেন আর কি একটা হলে। তো
আমরা দেখলাম যে পার্থদা সেই নাটকটা যখন শিলচর নিয়ে এলেন, মোটামুটি ওই স্কিমটাকে উনি মেনটেন করেছেন। উনি কী করেছেন, মূল নাটকটাকে মানে যখন নাটকটা উঠতে শুরু করেছে, নাটকটাকে উনি তো ভীষণ বুদ্ধিমান পরিচালক ছিলেন, আর তার দলটা তখন খুব শক্তিশালী দল ছিল। আরেকজন অমিতাভ ছিলেন, অমিতাভ চৌধুরী, সেটা দুর্ধর্ষ অভিনেতা, আপনারা কেউ কেউ দেখেছেন যদি ভালো। তো অমিতাভকে নিয়ে এসছেন, অমিতাভ ওই বড় খোকা রোলটা করছেন। পুরো মঞ্চের যে এলিটা থাকে, এই আমাদের অডিটোরিয়ামে এলিটা থাকে, সেটাকে উনি খুব ভালো করে ইউজ করলেন। দু একটা সিটকে, বিভিন্ন কর্ডানের বিভিন্ন সিটকে ইউজ করলেন, পরে নাটকটাকে উনি বের করে নিয়ে গেলেন। এবং আমরা যারা দেখলাম, আজও হয়তো শান্তনুরও মনে আছে সেই অভিজ্ঞতাটা। তো স্পেস ভাঙতে যাবা কেন? আমি যদি স্পেস ভাঙতে চাই, আমি কেন ভাঙবো? এই যে মাধুর্য রোলটা করেছিলেন, নাটকটার নাম কি ছিল? ও হ্যাঁ, নিশিজাল। এবার ড্যানিয়েল চরিত্রের মাধুর্য যখন রোলটা করছেন, একটা পরিচালক এবং অভিনেতা দুজন মিলে এই যে ইয়েটা মানে স্টেজের শেষ এজটাকে ওকে হাঁটালেন, এতে কি হলো, হয়তো মঞ্চ ভাঙলেন, কিন্তু উনি মঞ্চকে ভাঙেননি, আরও একটু প্রসারিত করেছেন, কার্নিসটাকে ধরতে পেরেছেন। সেটা হলো ভাঙিয়ে দেখিয়ে দেওয়া যে এটাও মঞ্চের স্পেসটাকে এক্সপ্যান্ড করা। এটা ভাঙাও বলা যাবে না, এটাকে এক্সপেনশন বলতে হবে। সেটা হচ্ছে এক্সপেনশন। যে পার্থদার কথা বললাম, সায়নের কথাটা বললাম, সায়ন আর মাধুর্য মিলে যেটা করেছেন, তো স্পেস এভাবে হয়তো ভাঙা যায়, ফলে বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয়নি অনেক ক্ষেত্রেই। তো এইভাবে স্পেস ভাঙা যায়, কিন্তু মানে একটা সময় এসেছিল, হ্যাঁ, ওই সময়টা 70-এর দশকে প্রায় প্রত্যেকটা নাটকেই আমাদের শিলচরের মঞ্চে বা অন্যখানে দেখা যেত ক্যারেক্টাররা মঞ্চে নেমে এসছে। পশ্চিমবঙ্গের দলটাও আসতো, ওরাও ওরকম করতো। অনেকের দরকার ছিল করতো, অনেকের দরকার ছিল না, তাও করতো। এইবার আমরা তো একটা জিওমেট্রিক স্পেসের কথা এত সময় বললাম। এই জিওমেট্রিক স্পেসের বাইরে আমাদের একটা মেন্টাল স্পেস রয়েছে। মেন্টাল স্পেসটা খুব জরুরি। আমি অভিনয় করছি, মনে করতে চাইছি যে আমি একটা বাড়ির দালানে দাঁড়িয়ে আছি, এটা ওইটা হচ্ছে আমার মেন্টাল স্পেস। আসলে আমি এখানে নেই, আমি আছি গান্ধীবাগ মঞ্চে, কিন্তু আমি যে চরিত্রটা অভিনয় করছি বা আমার মনের যে ভাবজগৎ, সেটা হচ্ছে আমি একটা দালানের কোনায় দাঁড়িয়ে আছি, আত্মহত্যা করব কিংবা এরকম কিছু। তো মেন্টাল স্পেসটা তো আলাদা হয়ে গেল না। আমার ফিজিক্যাল স্পেস আমি পাচ্ছি, কিন্তু মেন্টাল স্পেসটা আমি কোথায় আছি? মেন্টাল স্পেস বাদ দিয়ে ফিজিক্যাল স্পেসকে বোধহয় সেপারেট করা যাবে না। মানে হতে পারে, আমাদের কথাবার্তা চলতে পারে, মানে এটা আমার ভাবনা, আমি বলতে চাইছি আর কি। এবার সম্ভাবনা, এই কথাটা বলা বা সম্ভাবনা নেই এই কথাটা বলা, দুটো কথা বলাই মানে শেষ কথা বলার কিছু নেই। আসলে আপনি যখন একটা নাটক করছেন, আপনার নাটকের যে রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী আপনি আপনার স্পেসকে ভাঙবেন, গড়বেন, সেইভাবেই চলবে। দেখুন যাত্রাতে দেখবেন স্পেসটা কিন্তু একটা ওই চৌকো একটা ফ্রেম উপরে থাকে, দর্শকের প্রায় এই বরাবর থাকে, কিন্তু দেখবেন মেন্টাল স্পেসটা কোথায় চলে যায়? মেন্টাল স্পেসটা কিন্তু ওই বিবেক নামের চরিত্রটার সঙ্গে আছে, তার নামই বিবেক। সে কিন্তু পরিচালকের পার্সপেক্টিভটাকে ধরিয়ে দিতে চাইছে। পরিচালক কিংবা নাট্যকার যে নাটকটা লিখেছেন, সেটার যে পার্সপেক্টিভটা থাকে, সেটার যে পয়েন্ট অফ ভিউটা থাকে, সেই পয়েন্ট অফ ভিউটা আপনাকে ধরিয়ে দেন। মনে করুন ঔরঙ্গজেব খুন খারাপি করছে, ইত্যাদি করছে, কথা তো এইবার বিবেক হঠাৎ একটা যুদ্ধর পরে বা কোনো একটা বড়
কোনো একটা বড় হত্যাকাণ্ডের পরে বিবেক গ্রিন রুমের কর্নার থেকে আপনাদের মাঝখান হয়ে মঞ্চে উঠে আসছে। এই যে নাট্যকার কিংবা পরিচালক, তার নামও বিবেক, মানে আপনার বিবেক, পরিচালকের বিবেক, সে তার মেন্টাল স্পেসটাকে তৈরি করছে আপনার মধ্যে। এটা আর ফিজিক্যাল স্পেস নেই, মানে জিওমেট্রিক্যাল স্পেস না, কিন্তু এটা মেন্টাল স্পেস হয়ে যাচ্ছে। তো আবার মানে সম্ভাবনা এবং ইয়ের কথা বললে যে অনেকেই দেখুন আমাদের শিলচরে চিত্রবানন্দা করেছেন, এখানে গুয়াহাটি থেকে একটা দল এসেছিল, ওরাও করেছে। ওরা বলছে যে ইন্টিমেট থিয়েটার, ইন্টিমেট থিয়েটার তো হতেই পারে, তো ইন্টিমেট থিয়েটারে যে ইন্টিমেসি আর আমরা যে অল্প আগে বলছিলাম মিছিলের যে ইন্টিমেসি, সেটা কি বিশেষ কোনো ফারাক আছে? আমার তো মনে হয়নি। সাইকোলজিক্যালি, ইমোশনালি এবং ফিজিক্যাল প্রেজেন্স যেটা আছে, সেখানে আমার কাছে মানে মনে হয় না আর কি দূরত্বটা বিশেষ কিছু আছে। আচ্ছা, এইবার স্পেস ভাঙার একটা জরুরি জিনিস, যেটা আমরা প্রসিনেমে যারা করি তারা একটা জিনিস ভুলে যাই। মনে করুন আজকে আগামীকালকে বোধহয় ভাবিকাল ওখানে নাটক করবে বোম্বেতে, নবী মুম্বাই। আর নবী মুম্বাইতে। ওরা কি পৃথ্বী থিয়েটার তো করবে না? না, পৃথ্বী থিয়েটারও করবে। ওইটা বলবো নবী মুম্বাই। আচ্ছা, যদি আপনি পৃথ্বী থিয়েটারে কোনো একটা দিন অভিনয় করতে যান, আপনি কিন্তু এরকম এ ধরনের প্রসিনেম পাচ্ছেন না। আপনাকে ওয়েলের মধ্যে অভিনয় করতে হচ্ছে। আপনাকে যদি কোরাস, ইম্ফলের কোরাস মানে রতন থিয়ামের কোরাস কোনো দিন আমন্ত্রণ করে আপনাকে নিয়ে যায়, আপনি সেভাবে এইভাবে প্রসিনেম পাবেন না। আপনাকে ওয়েলের মধ্যে অভিনয় করতে হবে। আপনাকে যদি কানাইলালের দল ডেকে নিয়ে যায়, সেখানে একটা নাটমণ্ডপের মধ্যে অভিনয় করতে হবে। তাহলে আজকালকার সবাই নিজের প্রয়োজন মতো স্পেসটাকে ভাঙছেন, করছেন, সেটা সম্ভাবনা, ভীষণ সম্ভাবনা। এবং স্ট্রিক্ট কোনো ওয়াটার টাইট চিন্তাভাবনার মধ্যে না থাকা মনে হয় ভালো। কারণ ওই যে বললাম, যদি আপনি আজকে পৃথ্বী থিয়েটার, যেখানে মানে ভারতবর্ষের পীঠস্থান, থিয়েটারের পীঠস্থান বলতে পারেন, সেই পৃথ্বী থিয়েটারে যেদিন আপনি অভিনয় করবেন, আপনি ভাববেন যে আমার অভিনয় জগতের সেরা পাওনা। কিন্তু গিয়ে দেখলেন যে এই কী কাণ্ড, আমার তো পর্দা নেই, আমার তো কোনো জায়গা নেই, প্রায় 3 দিক ঘিরে অডিয়েন্স বসে আছে, কি করে অভিনয় করবে? এবার মনে করুন দিল্লির কোনো একটা দল আপনাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে বললো যে ভাই সাहब हमारे पास पैसा वैसा इतना नहीं है, हम बेसमेंट में करते हैं, श्री राम सेंटर के बेसमेंट में, এই हमारा फेस्टिवल है। বেসমেন্টের হাইট এর চেয়েও কম। এগুলোর মধ্যে ওই জলের পাইপ থাকে না, বেসমেন্টের নিচে দিয়ে জলের পাইপ যায়, তো সেই জলের পাইপগুলোকে ওরা অ্যারেঞ্জ করে ওখানে ক্ল্যাম্প দিয়ে লাইট লাগিয়ে নিয়েছে। আর বেসমেন্টটা বেশি বড় না, আরও ধরুন 5 ফুট বেশি আছে। আর ওই উনি লাস্ট ওই দরজা অবধি এইটা হচ্ছে হলটা পুরোটা, মানে বেসমেন্ট। সে বেসমেন্টটা ছিল, কিন্তু ওরা এটাকে ইউজ করছে। আর এই দিকে পেছন দিকে কিছু 3 রো করে গ্যালারির মতো করে ওখানে চেয়ার বসানো আছে, আর কিছু নেই। কিন্তু এই কয়টা ক্ল্যাম্প লাগানো আছে। আর ও ডান দিকে একটা লাইট অ্যান্ড সাউন্ড কন্ট্রোলার একটা আছে, এটা গ্লাস ডোরের মধ্যে। সেটাও যে খুব একটা মানে ভালো বা আপনি খুব মন দিয়ে কাজ করতে পারবেন সেরকম না, কিন্তু করতে পারবেন। এবং সেই নাটকটা করে, যেমন কোর্ট মার্শাল আজকে যারা এরা করতে গেছে, কোর্ট মার্শাল আমি প্রথম ওই বেসমেন্টে দেখি, এবং সেখানে অভিনয় করেছেন, সেই রোল একটা বিশেষ রোলে অভিনয় করেছেন পীযূষ মিশ্রা। তো পীযূষ মিশ্রা স্ট্রেচারের অভিনেতা যেখানে অভিনয় করেন, যে নাটকে নিজেকে যুক্ত রাখেন, বুঝতে পারছে নাটকের প্রোডাকশনটার মান। তো সেটা হচ্ছে আপনার ওই বেসমেন্টে। এই হাইটটা বললাম তো, এতে কম, আরও কম, এবং কিছু নেই, কিচ্ছু নেই, শুধু কিছু ক্ল্যাম্প আছে। এই ক্ল্যাম্পগুলোকে আপনি আপনার মতো ব্যবহার করতে পারেন, সেটাই আপনার এরিনা, এটাই আপনার সম্ভাবনা। আচ্ছা, এক মিনিট। আপনার এই যে এতক্ষণ মঞ্চ নিয়ে কথা বলতে গিয়ে আপনি বেশ কবার একটা শব্দ উল্লেখ করলেন, স্পেস।
বেশ। এর পাশাপাশি আরো দুটো শব্দ আপনি উল্লেখ করেছেন, একটা হলো স্ট্রাকচার, একটা হলো শেপ। স্পেস, স্ট্রাকচার, শেপ, এই তিনটি শব্দ আমাদের যে প্রসিনিয়াম থিয়েটারে খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝতে পারলাম। আর আহ, মঞ্চের যে পরিসর আছে সেটাকে যদি আমরা একটু বাড়িয়ে নিতে চাই, সেক্ষেত্রে বাদল সরকারের কথা যেটা বললেন, থার্ড থিয়েটারের কথা, সেটা তো আছে। এখানে গিয়ে আপনার কি মনে হয় যে এখানে দুটো জিনিস হতে পারে? একটা হলো যখন আমরা প্রসিনিয়াম থিয়েটার করছি, যেখানে শেপ, স্ট্রাকচার, স্পেস এগুলো একসঙ্গে কাজ করছে, একটা বাধা অবস্থায় আছে, সেখানে কি আমরা এই নাটকটা একটা অভিজাত বা কুলীন বা শিক্ষিত সমাজের জন্য তৈরি করছি বা নাটকটা পারফর্ম করছি, আর যে থার্ড থিয়েটার বা পথনাটিকা যেগুলো প্রাণ মানে আমরা নিয়ে যাচ্ছি মাঠে ঘাটে বন্দরে, যেখানে সাধারণ মানুষের জীবনযাপন জড়িত, তাদের গল্প বলা হচ্ছে, তো প্রান্তিকদের গল্প বলা হচ্ছে, তো সেখানে কি অভিজাত শ্রেণী এবং প্রান্তিক শ্রেণীর মধ্যে একটা বৈষম্য বা দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন, না সেটা মানে মিলনের মতো কাজ করছে? আমি আসলে ওরকম ভাবিনি। ওই যে আমি একটু আগে বললাম যে আপনি কোর্ট মার্শালের মতো একটা অভিনয়কে, পারফরমেন্সকে আপনি দেখছেন একটা বেসমেন্টে, এবং এটা সারা জীবনের জন্য আপনার মনে ছাপ রেখে যাচ্ছে। এই যদি হয়, যদি কানাইলালের চৌকো নাটমণ্ডপটা আপনার মনে ছাপ ফেলতে পারে, যদি বাদল সরকারের শ্রাইনের প্লেসটা যদি আপনাকে ভীষণভাবে মানে আপনার মনে ছাপ রেখে যায়। আমি যদিও রতন থিয়ামের শেষ দুটি নাটক বা চারটে নাটক ওখানে দেখেছি, শ্রাইনে দেখেছি, বাকি নাটক আমি দিল্লিতে শ্রীরাম সেন্টারেই দেখেছি, কিংবা অভিমঞ্চতে দেখেছি, মানে এনএসডি যেটা অডিটোরিয়াম। তো আরেকটা কিছু আমি কলকাতাতে দেখেছি সম্ভবত, সেটা বলে গেছি। তো দেখুন, আমি সবটাই দেখেছি। উত্তর প্রিয়দর্শী আমি দিল্লিতে অভিমঞ্চতে দেখেছি, এনএসডির ফেস্টিভ্যালে দেখেছি। ওই যে ইম্প্যাক্টটা, এরপরে আমি তার নুনসিগি পৃথিবী এবং এইটা হচ্ছে 9 হিলস 1 ভ্যালি দেখেছি, একদম ওনার রিহার্সাল চলার সময় আমি দেখেছি। পরে প্রিমিয়ারের দিনও দেখেছি, দুটো নাটকই দেখেছি প্রিমিয়ারে। তো আমার না কখনো মনে হয়নি যে অভিজাত শ্রেণীর জন্য আমি, দেখুন হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আসে। আপনি যদি বাদল সরকারের নাটক, বিশেষ করে বোমা যদি দেখেন, বোমা না বেশ কঠিন নাটক তার ভেতর থেকে। বোমা আসছে, বোমা মারা যাবে, এইরকম অনেক কথা আছে। আর কি রিপিটেটিভ, কেন রিপিটেটিভ সেটা কিন্তু আবার মানে আপনি যেভাবে ক্লাসিফিকেশন করতে গেলেন, সেটা এই রিপিটেটিভ করলে বোধহয় বোঝা যাবে না। সবার জন্য আবার সবার জন্য না, এরকম ব্যাপার। আর যে কোনো নাটকে দেখুন, মানে আপনি যে কোনো ভালো নাটক দেখবেন যে অনেক মানে যাদেরকে আপনি একটু প্রান্তের দিকে ঠেলে বোঝাতে চাইছেন, এরাও তো বোঝেন, এরাও না থিয়েটার বোঝেন। আসলে থিয়েটারকে নিয়ে যাওয়াটা বড় ব্যাপার। দেখুন, এখানে সাক্ষী একমাত্র শান্তনু আছে, মানে সে দেখেনি আমার পারফরমেন্স, ওই আমি যেগুলো কথা বলছি, সে পারফরমেন্সগুলো হচ্ছে কি জানেন না, হাফলংয়ে না তখন আমরা নাটক করতাম, আমরা একটা নাটকের দল করলাম। তো আমরা নাটকটা করতাম, স্টেজেই করতাম, একটা রেলিও হল ছিল সেখানে করতাম। কিন্তু কি হতো জানেন তো, আমাদের নাটকের দিন বাজারের যে ছোট ছোট দোকানদার কাঁচা লঙ্কা বিক্রি করেন, শুটকি বিক্রি করেন, এইসব যারা করেন, তারা না সেদিন সন্ধ্যায় আগেই দোকানপাট বন্ধ করে দিতেন, ওরা নাটক দেখতে আসতেন। এবং নাটক দেখিয়ে মানে সেদিন রাত্রে না বললেও পরের দিন সকালে যখন আমরা বাজারে যেতাম, বন্ধুরা বিকেলবেলা আড্ডা মারতে যেতাম, তখন আমাদের বলতেন কালকের বা ভীষণ ভালো হয়েছে, অমুকে তো খারাপ করছে ভাই, শিখছে না। তো মানে আমি এইটাই বলতে চাইছি যে আমার ক্ষেত্রে এটা না, এরকম আরও নিশ্চয়ই অনেক ক্ষেত্রে। এবং হাফলংয়ের মতো জায়গাতে আপনি 80-র দশকে নাটক করছেন। এর আগে মানে নাটকের ট্রেডিশনটা ওরকম নেই। যাত্রা অনেকে করেছেন এবং তারা থিয়েটার প্রেমী সেই অর্থে, কিন্তু
নাটকের যে বিবর্তনের মধ্যে বাংলা নাটক আরেকটা জায়গায় চলে গেছে, সেটা হয়তো তারা জানতেন না আর কি, বা অনেকে জানতেন না। যেমন আমরা মিছিল করেছি ইন্সপায়ার্ড বাই পার্থদা, যে পার্থদা করতে পারলে একবার দেখি না, ট্রাই করি। আচ্ছা, পার্থদার কথা যখন এলো, হ্যাঁ, পার্থতা বলতে আপনি পার্থপ্রতিম মৈত্রের কথা না না না, বলছেন? পার্থ সেন। ও, পার্থ সেন। আচ্ছা, পার্থপ্রতিম মৈত্রের আপনি এই প্রশ্নটা আমার মানে অনেকদিন থেকেই মনে আছে, মানে আপনাকে যখন সামনে পাবো জিজ্ঞেস করব। আমাদের বরাক উপত্যকায় একই সঙ্গে মানে নাটক হচ্ছে, অভিনয় হচ্ছে, পাশাপাশি কিন্তু সিনেমাও তৈরি হচ্ছে। তো আপনি কিন্তু সিনেমার সঙ্গেও দীর্ঘদিন থেকে জড়িত এবং সিনেমা ভালোবাসেন আপনি। পার্থপ্রতিম মৈত্র আমার মনে হয় বরাক উপত্যকায় সবার প্রথম একটা সিনেমা তৈরি করেছিলেন আশরাফ আলীর স্বদেশ। এরপর যে সিনেমার লিগেসি বরাক উপত্যকায় যেভাবে এগিয়ে গেছে, এই মুহূর্তে আমার মনে হচ্ছে শেষ সিনেমাটা বোধ হয় একটা তো হয়েছে, শুভজিৎদের একটা সিনেমা হয়েছিল, কোনাল ভট্টাচার্য একটা সিনেমা করেছিল, আর আমাদের শর্মিষ্ঠা ম্যাডাম একটা সিনেমা করেছিলেন। তো আপনি বরাক উপত্যকার এই সিনেমা জগৎটাকে কিভাবে দেখেন? এই একটু ছোট্ট করে যদি আমরা মানে এটা আমাদের সময়ও সংক্ষিপ্ত না, আমার মানে এটাতে আমি এড়িয়ে যাচ্ছি, এই বিষয়ে এখন না বললেই ভালো। আমরা অন্য বিষয়ে কথা বলি। স্পেসের জায়গাটাতে আরও অনেক মানে ভাবনার ব্যাপার রয়েছে। যে দেখুন, আমরা সিনেমা যখন মনে করালো স্পেস নিয়ে, আবার আমি আমার অন্য ভাবনা বলছি। আমরা সিনেমাতে কি হয়, সিনেমা থেকে স্পেসটাকে আমরা ছোট করতে পারি, বড় করতে পারি। আপনার ভাবনার জগৎটা আমি সিনেমাতে ক্লোজ আপ, ভেরি ক্লোজ আপে গিয়ে আপনার মনের জগৎটাকে উকি মারার চেষ্টা করতে পারি আপনার ফেসিয়ালে বা আপনার চোখে। কিন্তু থিয়েটারের সমস্যাটা হচ্ছে, বা আরেকটা পজিটিভ জায়গা হচ্ছে, যে আমি তো 3টে ক্যারেক্টারের রিয়াকশন একসঙ্গে দেখছি। একজন হয়তো মূল তার কথাগুলো বলছেন, বাকি দুজন তো রিয়াকশন দিচ্ছেন। আমরা সিনেমাতে কী করতে পারি, সেটাকে সরিয়ে দিতে পারি, এলিমিনেট করে দিতে পারি একটা পার্টিকুলার ক্যারেক্টারের মুখের উপরে বা তার হাতের উপরে যে কোনো জায়গায় চলে গিয়ে, বা একটা এমটি ফ্রেম ধরেও আমরা একটা মেন্টাল স্পেস তৈরি করতে পারি, যেটা থিয়েটারে একেবারে ভিন্ন। এবং আমার মনে হয় দর্শকের মেন্টাল স্পেস, জিওমেট্রিক স্পেস যেখানে আমরা পারফর্ম করছি, এই জিওমেট্রিক স্পেসটা খুব জরুরি, এটাকে বাদ দিলেও হবে না। সেই জিওমেট্রিক স্পেসটাকে ধরতে লাগবে। জিওমেট্রিক স্পেস, মেন্টাল স্পেস, এগুলো মিলেই ভাঙা। আর ভাঙতে গেলে নিয়ম, দেখুন গ্রামার অনেক লোকে ভাঙে, আমাদের শিলচর শহরে অনেক, আমরা বলতে পারি ভাঙা মানে নতুন করে গড়া। আমাদের শিলচর শহরে এমন সব সাহিত্যিক আছেন, ধুমধাম ভাঙতে পারেন এরা, আবার করতে পারেন। কিন্তু ভাঙলে সেটাকে জোড়া লাগানোর দায়িত্বটাও আপনার। যদি জোড়া লাগাতে না পারেন, তাহলে ভাঙাটা ভাঙা থেকে যাবে। তো থিয়েটারের স্পেসটাকে মানে এভাবেই বোধহয় নিজেরা, মানে অন্তত মানে আমি ভাবি আর কি। আমাদের নাটক মানে ভাঙা গড়ার খেলা, আমরাই ভাঙবো। আর যদি আমরা ভাঙি, তাহলে গড়ার দায়িত্ব আমাদের। স্যার ঠিক কথাই বলেছেন। আমরা এতক্ষণ বিশ্বজিৎ শিবের কাছ থেকে অনেক কথাই জানলাম, বুঝলাম এবং শিখলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।